আজকে আমরা হচ্ছে ডিসি সার্কিট রুটিন অনুযায়ী ক্লাস, তাই না? তো ডিসি সার্কিটের আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ম্যাক্সওয়েল মেথড করব। ম্যাক্সওয়েল লুপ, ম্যাক্সওয়েল। হ্যাঁ হ্যাঁ, বুঝি না। কি বললা, বুঝি নাই ভাই। ও আচ্ছা, আসলে তোমাদের সব থেকে বড় যে সমস্যাটা হয়েছে আমি বলি। আমি আসলে আমাদেরও যদি কোনো প্রবলেম থাকে, আমি নিজেরও যদি কোনো প্রবলেম থাকে, আমি একদম ওপেন, আমি খোলাখুলি বলে দিই যে হ্যাঁ এই ভুলটা আমার, এটা আমার সমস্যা। তোমাদের যেটা সমস্যা হয়েছে এই যে এখানে তোমার পুরাপুরি ক্লাসটা, আমাদের যে ক্লাসগুলা এই একদম অগোছালো। একদম অগোছালো মানে একদম অগোছালো। এভাবে আসলে কোনো অনলাইন ব্যাচ বা অনলাইন সেকশন চলে না। আমরা যেভাবে চালাই একদম আমরা গোঁজামিল দিয়ে চালাচ্ছি, যেটা খুবই জঘন্য একটা কাজ, খুবই খারাপ একটা কাজ হচ্ছে। এবং এর ইফেক্টটা পড়তেছে তোমাদের উপরে। রুটিন টাইমের কোনো বাজে অবস্থা, রুটিন টাইমের কোনো গোছানো অবস্থা নাই। একটা নির্দিষ্ট টাইম থাকবে, এই টাইম থেকে ক্লাস শুরু হবে অনলাইন। এবং অনলাইনটা, তুমি অনলাইনে কেন ভর্তি হয়েছো বলো তো? দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে তুমি গাজীপুরে আসতে পারো নাই, দূরত্বের কারণে আর্থিক সমস্যা থাকতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে তুমি সরকারি চাকরি করো, বা সরি তুমি কোম্পানিতে বা অন্য কোনো কোথাও চাকরি করো। তো এই দুইটা কন্ডিশনের জন্যই আসলে তোমার অনলাইনে ক্লাস করতে হচ্ছে, দুইটার যে কোনো একটা। এখন আমি যদি 6টা থেকে 6:30 থেকে 7:30 থেকে ক্লাস দেই, তো যে ছেলেটা কোম্পানির চাকরি করে সারাদিন অফিস করে আসছে সে এখন ক্লাস করবে বলো? আচ্ছা, এইরকম কিছু ঝামেলা আছে। আমরা আবার যেটা করতেছি, অনলাইন এবং অফলাইনের দুইটা আলাদা টিচার প্যানেল নাই আমাদের। এটা সবচেয়ে বড় খারাপ একটা কাজ হচ্ছে, যে আমাদের অফলাইনের টিচারদের অনলাইন চালাতে গিয়ে তার অফলাইনের রুটিন ম্যানেজ করতে গিয়ে অনলাইনটাকে সে ছেড়ে দিচ্ছে, অনলাইনটাকে সে গুরুত্ব দিচ্ছে না। তো সে জানতেছে আমি অফলাইনে ক্লাস নিলে এত বেশি টাকা পাচ্ছি, এত ব্যাস হচ্ছে, তো আমি এখানে কেন যাব? সে চাচ্ছে যে আমি অফলাইন করে তারপরে অনলাইনে যাব, অথবা আমি অনলাইন করে নিয়ে অফলাইনে যাব। সে কোনোটা ছাড়বে না, সে দুইটাই রাখবে, কিন্তু একটার পরে আরেকটা। সেক্ষেত্রে হচ্ছে কি, তোমরা ক্ষতিগ্রস্ত হচ্ছ, আমাদের এই রুটিন মেনটেন করতে পারতেছি না, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো আমি এই বিষয়টা নিয়ে একদম খুব স্ট্রং হয়েছি। আমি বলে দিছি যে অনলাইন টিচার প্যানেল আলাদা থাকবে, এবং আগামী খুব কাছে থেকে 8টা 15 বা 8টা 20 থেকে আমি ক্লাস দেবো। 8টা থেকে ক্লাস দেবো, 8টা থেকে অনলাইন ক্লাস হবে। এখন যে ক্লাস নিতে পারবে নেবে, যে নিতে পারবে না নেবে না, কোনো সমস্যা নেই, টিচারের অভাব নাই। টিচার আমি আলাদা প্যানেল, হয়তো এইরকম একটা সিস্টেমে যাব। এবং এটা যেতে হবে, আর উপায় নাই। আমার কথা হচ্ছে, তুমি যদি আমার রুটিন এলোমেলো করো বা আমি যদি এলোমেলো করি, তাহলে আমার পক্ষে পসিবল না। বা একটা ব্যাচ এইভাবে চলে না, একটা নির্দিষ্ট টাইম শিডিউল অনুযায়ী চলে। একটা নির্দিষ্ট টাইম থাকবে, ওইভাবে চলবে। যাই হোক, আমার মনে হয় যে আমি যে সমস্যাগুলোর কথা বলছি এগুলো তোমরাও ফেস করছো। ফেস করছো না? হ্যাঁ আমি জানি এটা। আচ্ছা, আচ্ছা এখন দেখো, আমরা এখানে লিখছি ম্যাক্সওয়েল মেথড। ম্যাক্সওয়েল মেথড এর হচ্ছে একটা সূত্র আছে, যেটা আসলে তেমন কিছু না। এটা আসলে আমরা যদি কেভিএল বলি, কেভিএলটারই একটা প্রয়োগ। কেভিএল আমরা কি পড়ছিলাম, যে কোনো বদ্ধ লুপে মোট বীজগাণিতিক যোগফল কি হবে? শূন্য হবে, তাই তো? মোট মোট ভোল্টেজের বীজগাণিতিক যোগফল শূন্য, এরকম পড়ছিলাম না? তারই হচ্ছে একটা প্রমাণ হচ্ছে, এটার একটা বাস্তব প্রয়োগ হচ্ছে আমাদের ম্যাক্সওয়েল লুপ। বাস্তব প্রয়োগ কি? ম্যাক্সওয়েল লুপ। কয়জন জয়েন করছো শেষ পর্যন্ত? 6 জন। 6 জনের মধ্যে আমরা একজন, তোমরা হচ্ছ 5 জন। কে কে জয়েন করছো একটু চেহারাগুলো দেখে আসি। নিপুণ করছো, নীল করছো, মিনহাজ করছে, আর একটাকে সাদিয়া সিদ্দিক। আচ্ছা, মূলত তোমরাই মনে হয় ক্লাস করো, এই কয়জনই শুধু ক্লাস করো, তাই না? আচ্ছা, তো মেশ অ্যানালাইসিস হচ্ছে কোনো মেশ বা লুপের ভোল্টেজ সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য। আচ্ছা, এটা আসলে কেভিএল তেমন কোনো কিছু না। আমি একটা চিত্র অঙ্কন করি। এই সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। তুমি এখান থেকে মনোযোগী হও, এটা যেহেতু নতুন একটা থিওরিয়াম, আশা করি বুঝবা। সাদিয়া মনে হয় আমার বয়সে বড়, তাই না? তোমাদের মানে ষোলোতে ষোলোতে ডিপ্লোমা শেষ করে বের হয়েছো, 16 সালে পাসিং ইয়ার, এমন কেউ আছো? 16?
আচ্ছা, 16-র আগে 15 পাসিং ইয়ার এমন কেউ আছো? 16-র আগে পাস করছে এমন কেউ আছো? আচ্ছা, 16তে ডিপ্লোমাতে ঢুকছো, 16তে ডিপ্লোমায় ভর্তি হয়েছো এমন কেউ আছো? 16তে ঢুকছো, পাসিং এর কত? 20। আচ্ছা, আচ্ছা, আমি এই একটা অঙ্কে, হ্যাঁ বলো। আমি 16তে ডিপ্লোমা থেকে বের হয়েছি, আমার সেশন হচ্ছে 12-13। আরে বয়স দেখতেছো না, একদম বুড়া হয়ে গেছে, দেখতেছো না? বিটিসিএল এ ঢুকেছি হচ্ছে 22-এ, 22-এর হচ্ছে অক্টোবরের 1 তারিখ। এখন তুমি হিসাব মিলাচ্ছ যে বাকি সময় কি করছে, তাই না? আচ্ছা, মিলাও। আচ্ছা, আহ, দেখো, এটা একটা সার্কিট। এই সার্কিটে বলা হচ্ছে মেশ অ্যানালাইসিসের মাধ্যমে তোমাকে আই1 এবং I2 বের করতে হবে, I1 এবং I2 মান বের করতে হবে। তুমি মনে রাখবা এবং মনে রাখবা, সেটা হচ্ছে যে বুয়েট পরীক্ষা নিলে যে টাইপের অঙ্কগুলা দেয় সেখানে এরকম দুইটা মেশই থাকে সচরাচর। দুইটার বেশি থাকে না, সর্বোচ্চ থাকলে তিনটা থাকতে পারে। তিনটার বেশি হওয়ার কোনো সুযোগই নাই, তিনটার বেশি গেলে একটা অঙ্ক করতে আধা ঘন্টা লেগে যাবে। তার মানে আধা ঘন্টা টাইম একটা অঙ্কের পেছনে আর লাগবে, এরকম অঙ্ক বুয়েট দিবে। বুয়েট এত বোকা, বুয়েট এত মানে ইয়ে না, কি বলে, যে বুয়েটের স্যারেরা এত বোকা না। তো যে কারণে তারা আসলে কখনোই তিনটার বেশি লুপ হবে বা মেশ হবে এরকম টাইপের অঙ্ক তোমার প্র্যাকটিস করার কোনো দরকার নাই। তুমি দুইটা থেকে শুরু করো, তিনটা পর্যন্ত করো এবং এই টাইপের অঙ্কগুলাই করো। আজ পর্যন্ত আমার দেখা বুয়েটে হচ্ছে একবার মনে হয় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য আসছিল এই অঙ্কটা, এবং বলা হয়েছিল যে ম্যাক্সওয়েল লুপের সাহায্যে সমাধান করুন। তো আমার দেখা প্রশ্ন বিশ্লেষণ করে আমি একবারই দেখতে পাইছি, বেশিও হতে পারে, এমনও হতে পারে আমি দেখি নাই, তবে আমার জানা মতো একবার। আচ্ছা, কি করতে হবে? কোনো জটিলতা নাই, কোনো কিছু নাই। আমি যে কয়টা স্টেপ তোমাকে দেখাবো, তুমি এই স্টেপগুলো মনে রাখবা, তাইলে অঙ্ক শেষ। প্রথম কথা হচ্ছে, এখানে লুপ কয়টা? লুপ মানে কি? বদ্ধ বর্তনী, বদ্ধ বর্তনী বা বদ্ধ সার্কিট। কয়টা? বদ্ধ পথ কয়টা আছে? এখানে একটা, এই একটা, এই একটা। কয়টা? দুইটা না? এই একটা লুপ, এই একটা লুপ। এই যে দেখো, এই পাশে একটা সার্কিট, এই পাশে একটা সার্কিট। কয়টা? দুইটা না? কি আসো, আর কেউ, আবার কেউ জয়েন করলো? আচ্ছা, দুইটা তো, তাই কি না? ক্যালকুলেটরটা কই? তোমাদের সবার কাছে ক্যালকুলেটর আছে? আচ্ছা, সমীকরণ সমাধান করা কিন্তু আমি শিখাবো ক্যালকুলেটরে, সেহেতু ক্যালকুলেটর থাকতে হবে। আচ্ছা, এবার আসো, আমি ভেতরটা একটু পরিষ্কার করে নিই। প্রথম কথা, যে ওরা এই রকম কারেন্ট প্রবাহের চিহ্ন দিয়ে রাখছে। এই তীর চিহ্ন দ্বারা কি বোঝানো হচ্ছে? I1 I2। এই তীর চিহ্নগুলো দ্বারা বোঝানো হচ্ছে কারেন্ট এই দিকে প্রবাহিত হচ্ছে। দেখো, এটা এই দিকে দেয়া আছে, তার মানে কারেন্ট এখান থেকে এই দিক দিয়ে গিয়ে এই দিকে চলে আসবে। ঠিক আছে? এটার এই দিকে দেয়া আছে, তার মানে কারেন্ট এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে এই দিকে চলে আসবে। এটা কিন্তু মূলত এটা সার্কিটে বইয়ে উল্টা দিয়ে আছে, আমি সিধা করে দিছি একটা জিনিস বোঝানোর জন্য, তারপর আবার ওইটাও দেখাবো। আচ্ছা, এখন তুমি কি বুঝতে পারতেছো? এই যে পথটা, এই যে লুপটা, এই লুপের কারেন্টের নাম কি? এই লুপের কারেন্টের নাম কি বলো তো? আয়ন, তাই না? এই লুপের কারেন্টের নাম হচ্ছে আয়ন। দেখো, ওরা আয়ন দিয়ে দিছে, তীর চিহ্ন দিয়ে আয়ন বলে দিছে। এই লুপের কারেন্টের নাম কি? I2। এখন তুমি তো এটা খুব ভালো করেই বুঝতেছো, এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে আসলে দুইটা কারেন্টই প্রবাহিত হচ্ছে। দেখো, যখন এই দিকে আসবা তুমি, তখন এই কারেন্ট এই দিক থেকে যাচ্ছে, আবার এই দিকে আসলেও এই কারেন্টটাও এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাচ্ছে। তো তুমি যেটা করবা, এই প্রথমে কেভিএল ফেলবা 1 নাম্বার লুপে। 1 নাম্বার, বা তুমি চাইলে 2 নাম্বারও ফেলতে পারো, কিন্তু আমরা যেটা করবো 1 নাম্বারে আগে ফেলবো। আমরা লিখবো অ্যাপ্লাইং কেভিএল অ্যাট লুপ অন। মানে এই লুপে আমি কেভিএল ফেলতেছি। কেভিএলটা কি আসলে ছিল? কেভিএল ছিল কারশফ ভোল্টেজ ল। তার মানে কি সবগুলো ভোল্টেজ নিতে হবে। কারেন্টের চিহ্ন আমি এই দিকে দিয়ে আছে, তার মানে কারেন্ট এই দিক থেকে যাবে, এই দিকে যাবে, এই দিক দিয়ে আসবে, তাই না? তাই তো? আচ্ছা, এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে এই সোর্সের জন্য I1 পরিমাণ কারেন্ট নামবে,
এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে এটা উল্টা ছিল, উল্টাই নেই, এটা এইটা ছিল এই দিকে, তাই না? সার্কিটটা কই, হ্যাঁ উল্টা ছিল। আচ্ছা এগুলোর মান দেওয়া ছিল, আমি মান তো একটাও লিখি নাই। এটা ছিল 45 ভোল্ট, মানগুলো লিখি একটু। এটা ছিল, ও এটা তো এটা না। আহ, আচ্ছা সে যাই হোক, আগে আমি নিয়মটা বুঝাই, ধরো মান ছাড়াই নিয়মটা বুঝে পরে অঙ্ক করাচ্ছি। এখন দেখো এটা ই1, ই1ই থাকুক। আচ্ছা তুমি যদি এই লুপে কেভিএল ফেলো, এখানকার ভোল্টেজের নাম কি? ই1, তাই না? তাই তো, এই যে ই1 লেখাই আছে, বুঝছো? এখান থেকে শুরু করতেছি, আমি এই লুপে কেভিএল ফেলবো, তাইলে ই1, তারপর আমি এখানে আসছি প্লাস মাইনাস। আচ্ছা এই ভোল্টেজটার কত হবে? মাইনাস প্লাস, সরি মাইনাস প্লাস কত হবে? এই ভোল্টেজটা কত হবে? কারেন্ট ঢুকলে প্লাস নাকি মাইনাস এটা বলো। কারেন্ট ঢুকলে যে পাশে কারেন্ট ঢোকে সেই পাশে কি হয়? বুঝি না। যে পাশে কারেন্ট ঢোকে সেই পাশে প্লাস নাকি মাইনাস, আমি এটা প্রশ্ন করছি। তাহলে এই রেজিস্ট্যান্সের কি এই পাশে কারেন্ট ঢুকতেছে? এই পাশ, তাইলে এটা হবে প্লাস, যে পাশে বের হবে সেটা হবে মাইনাস। আচ্ছা এখন, আচ্ছা দাঁড়াও আগে এটা করে নে, তারপরে এই তীর চিহ্ন উল্টে দিয়ে ওটাও বুঝাই দিচ্ছে। এই রেজিস্ট্যান্সের এই পাশে কি কারেন্ট ঢুকতেছে? এইদিকে দেখো তো, কারেন্ট এই দিক দিয়ে আসবে, এই দিকে ঢুকবে, তাই না? তাহলে এটা কি হবে? প্লাস, এটা মাইনাস। আচ্ছা এবার বলো, এই যে এই ভোল্টেজটার নাম কি হবে দেখি, কেউ বলতে পারো? মাইনাস, আর কেউ? আয়ন আর অন, গুড, আয়ন আর অন। কিভাবে হইলো দেখো, এই পথের বা এই লুপের কারেন্টের নাম হচ্ছে আয়ন, এখানকার রেজিস্ট্যান্স আছে আর ওয়ান, তাইলে কারেন্ট দিয়ে যদি এই রেজিস্ট্যান্সের গুণ করি ডাইরেক্ট ভোল্টেজ পাবো, সেই জন্য আয়ন আর ওয়ান। সাদিয়া বুঝছো? সাদিয়া, আচ্ছা এবার আসো এই রেজিস্ট্যান্সে মাইনাস, বলো এই রেজিস্ট্যান্সের কারেন্ট কি হবে? কারেন্ট ওপর থেকে নিচে, ওপর থেকে নিচের দিকে নামতেছে আয়ন, এইটা দেখো উল্টা দিকে না, এই দিক থেকে এই দিকে যাচ্ছে হচ্ছে I2। এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে দুইটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, যেহেতু এই রেজিস্ট্যান্সটা কমন, দুইটা পাশের সাথেই কমন, যে রেজিস্ট্যান্সটা কমন থাকবে দুইটা লুপের সাথে বা তিনটা লুপের সাথে, তার মধ্যে দিয়ে দুইটা বা তিনটা কারেন্টই প্রবাহিত হবে। তো এই এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে দেখো, ওই রেজিস্ট্যান্সটা কমন দুইটা লুপের সাথেই আছে, যেহেতু দুইটা লুপের সাথেই আছে, তাহলে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কয়টা কারেন্ট প্রবাহিত হবে? দুইটা। দুইটা লুপ, এই লুপের জন্য একটা কারেন্ট, এই লুপের জন্য একটা কারেন্ট। আচ্ছা এই লুপের জন্য যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে ওপর থেকে নিচের দিকে যাচ্ছে আয়ন। এই লুপের জন্য দেখো উল্টা দিক বলা আছে, উল্টা দিক, এই লুপের জন্য যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে I2। আচ্ছা এখন ধরো এই একটা রেজিস্ট্যান্স, দেখো তো দেখা যায়, দেখা যায়? আচ্ছা এই দিকে কারেন্ট আসতেছে আয়ন, এই দিকে কারেন্ট যাচ্ছে I2। এখন আলটিমেট এই রেজিস্ট্যান্সের কারেন্ট কত? প্লাস কেন? দুইটা দুই দিকে না, একটা ওপর থেকে নিচের দিকে আর একটা নিচ থেকে ওপরের দিকে। ওই যে আমরা সুপারপজিশন থিওরিয়াম করলাম না, আমরা আমরা দুইটা দুই দিক হলে বিয়োগ করতাম না? তো এখানেও দেখো দুইটার দিক যেহেতু দুইটা, তার মানে বিয়োগ হবে। এখন কথা হচ্ছে, কথা হচ্ছে আই, এ রে, I1 থেকে I1 বিয়োগ I2 হবে নাকি I2 বিয়োগ I1 হবে? প্রশ্ন এটা না। এটার উত্তর হচ্ছে, তুমি তুমি যেই লুপে থাকবা সেই লুপের কারেন্টটাকে বড় ধরতে হবে, তার মানে বড়টা বিয়োগ ছোটটা হবে। তুমি আছে কোন নাম্বার লুপে? 1 নাম্বার লুপে। 1 নাম্বার লুপের কারেন্টকে I1, তাহলে I1টা বড় হবে। লেখো I1 মাইনাস I2 ইন্টু এই রেজিস্ট্যান্সের নাম হচ্ছে R2 ইকুয়াল টু 0। বুঝতে পারছো? এই ক্যালকুলেশনটুকু বুঝছো? সাদিয়া বুঝছো? তুমি তো তোমাকে বুঝাই তো লাভ নাই, তুমি তো আম খাওয়াইলা না।
আচ্ছা, তোমার আম খাওয়ার জন্য যে টাকা ভাড়া দিয়ে যাবো ওইতে ডুয়েটের সামনে থেকে কিনে এনে খাওয়া যাবে। আচ্ছা, এবার আসো, বস্তা করে দিবা? তাহলে কষ্ট করে আর একটা কাজ করো, তোমাদের ওইদিকে আশেপাশে কুরিয়ার আছে? না থাক, আমি বলবো না যে তুমি কুরিয়ার করে পাঠাও, কারণ এটা বললে কেমন দেখায়, তাই বললাম না, না হলে বলতাম কিন্তু। যাই হোক, আচ্ছা, এখন এইরকম একটা সমীকরণ আসবে। এই সমীকরণটা জাস্ট হচ্ছে এগুলোর মান থাকবে, তো যোগ বিয়োগ করতে হবে। এটা তখন 1 নং সমীকরণ হবে। আবার এই লুপের জন্য আর একটা সমীকরণ হবে, সেই সমীকরণের নাম হবে 2 নং সমীকরণ। তো আসো আমরা এই 1 নং সমীকরণটা বুঝছি কিনা দেখো। এই যে এটার সাথে মাইনাস মাইনাস দিয়ে গুণ করলে I1 R2, আবার এখানে মাইনাস মাইনাসে প্লাস I2 R2। ঠিক আছে, এইগুলো তো নর্মাল গুণ বিয়োগ যোগ বিয়োগ, এগুলো তো তোমরা পারো আশা করি, এগুলো তো আমার বলতে হবে না। তো এটা হচ্ছে 1 নং সমীকরণ, আমরা অঙ্কই করব, এটা জাস্ট তোমাকে আমি বেসিকটা বোঝাচ্ছি। এখন তুমি বলো তো ভাইয়া, যদি আমি একটু মুছে নিলাম, হ্যাঁ, কিছু মনে করো না। হ্যাঁ বলো। নেগেটিভ, নেগেটিভ প্রান্ত দিয়ে কি বের হবে? কোন ইনটুটে ভাই? বুঝি নাই, বলো কোন লাইন? ভোল্টেজ কি বের হয়? প্রথম কথা হচ্ছে ভোল্টেজ কি বের হয়? প্রশ্নটা আগে সংশোধন করো। তুমি বলতে পারো নেগেটিভ প্রান্ত দিয়ে কি কারেন্ট বের হবে? বলো, আবার বলো, বলো। কারেন্ট ফ্লো করবে, তাই তো? প্রশ্ন এবার ঠিক আছে? আচ্ছা, এবার আসো, ধরো এটার নাম কি দেখা যায়? জি। আচ্ছা, এটা ছোট জি, তাই না? ছোট হাতের জি বলা হয়, স্মল লিটার। এই জিটা দিয়ে কি প্রকাশ করা হয়? অভিকর্ষ ত্বরণ, জানো? আচ্ছা, অভিকর্ষ ত্বরণের মান কত? 9.8 মিটার পার 8 সেকেন্ড স্কোয়ার, তাই তো? এটা না? আচ্ছা, এখন কোন জায়গায় বলে দেওয়া হলো যে অভিকর্ষ ত্বরণের মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরুন। এবার তুমি কি করবা? 9.8 লিখবা নাকি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখবা? 9.8ই ধরবা নাকি 10 ধরবা? বলে দিয়েছে 10 ধরুন, তখন কি করবা? অবশ্যই 10 ধরে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, তাই কি না? আচ্ছা, এবার তুমি আইডিয়াল কেস জানো, কারেন্ট হচ্ছে পজিটিভ দিয়ে বের হয়, কিন্তু ওরা বলছে না আপনি পজিটিভ দিয়ে বের হয় এটা আমরাও জানি, কিন্তু আপনি নেগেটিভ ধরে করুন। ওরা বলছে যে ধরেন কারেন্ট উল্টা দিকে প্রবাহিত হয়েছে, এবার তুমি কি করবা? ধরবা সেটা নাকি তুমি যেটা জানো ওটা ধরে করবা? নিশ্চয়ই ওরা যেটা বলে দেবে, হ্যাঁ ওরা যেটা বলে দেবে সেটা করতে হবে। এই ডিরেকশন গুলা ওরা দিয়ে রাখছে, এখানে তোমার আমার মাতবরি করা যাবে না। ওরা যা বলে দিচ্ছে ওটাই সত্য, ওইটা ধরে তোমার ক্যালকুলেশন করতে হবে। এখন তুমি যেটা জানো ওইটা ধরে যদি করো অঙ্ক হবে না, মার্ক দেবে না, কারণ ও বলেই দিচ্ছে যে ভাই এটা তো জানি, আমরাও জানি যে কারেন্ট পজিটিভ দিয়ে যায়, কিন্তু ও বলছে তুমি নেগেটিভ দিয়ে ধরে করো, তখন কি হবে? তো ওরও চাইছে যে তোমাকে বলেই দিচ্ছে নেগেটিভ দিয়ে কারেন্ট বের হবে, ধরে অঙ্ক করো। এখন তোমাকে সেটা করতে হবে, আমরাও জাস্ট তাই করছি। আচ্ছা, না না না, কনফিউশন করার জন্য কি তোমাকে বলে দেবে যে তুমি এইভাবে করো? ডায়োডের সিলিকন ডায়োড হইলে মান কত? সিলিকন ডায়োডের মান হচ্ছে, সিলিকন ডায়োড 0.7, 0.75 দিয়ে কয়বার ডুয়েটে অঙ্ক আসে, বুয়েটে অঙ্ক আসছে, প্রায় পরীক্ষাটা 0.75 বলে দেয়। তো এখন তোমাকে এটা কি কনফিউশন করার জন্য 0.75? তার মানে কি, মানে হচ্ছে ও বলে দিচ্ছে তুমি 0.75 ধরে করো। তো এখন যদি তুমি বলো না তুমি এটা আমাকে ভুল করে দিচ্ছ, আমি 0.7 দিয়ে করবো, তো করো, সমস্যা নাই, কিন্তু মার্ক দেবে না, এই আর কি। কারণ খাতা যে বলে দিচ্ছে 0.75 ধরে করো, খাতাটা সেই কাটবে, বুঝতে পারছো? এই জন্য সে যেভাবে বলছে তোমাকে সেভাবে করতে হবে। আচ্ছা, এখন আমি এখানে কিছু কথা বলি। ওরা যদি কারেন্টের ডিরেকশন যেটা বলে দেবে, এই কথাগুলো আমি বলতাম, তুমি আগেই প্রশ্ন করে ফেলছো। ওরা কারেন্টের ডিরেকশন যেটা বলে দেবে তোমাকে সেটাই ধরতে হবে। ওরা যদি কারেন্টের ডিরেকশন বলে না দেয়, সোর্স অনুযায়ী কারেন্টের ডিরেকশন ধরবা।
ওরা যদি কারেন্টের ডিরেকশন বলে না দেয়, সোর্স অনুযায়ী কারেন্টের ডিরেকশন ধরবা। সোর্স অনুযায়ী ডিরেকশনটা কেমন? আমরা জানি পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট বের হয়, তার মানে এইদিকে যাবে, এখানে ঢুকবে, এ পাশে বের হবে, এখানে ঢুকবে, এ পাশে বের হবে, তাই তো? আলটিমেট বিষয়টা ঘটবে তখন এইরকম। আচ্ছা, এখন ওরা যদি বলে দেয় যে না এইরকম করে কারেন্ট প্রবাহিত হয়েছে, যেটা হচ্ছে যে এটার ক্ষেত্রে বলে দেয়া আছে, এটার ক্ষেত্রে বলে দেয়া আছে, এটার ক্ষেত্রে বলে দিচ্ছে যে এই দিকে কারেন্ট প্রবাহিত হয়েছে, তোমাকে এই দিকেই ক্যালকুলেশন করতে হবে, এটাকেই ধরতে হবে, উপায় নাই। তো আসো আমরা ওইটা ধরে করে দেখি কি হয়। দেখো ওরা বলছে কারেন্ট এই দিকে গেছে, কারেন্ট এই দিক থেকে এই দিকে গেছে, তার মানে এই দিকে যে কারেন্টটা গেছে এই কারেন্টের নাম হচ্ছে I2, এই লুপের কারেন্ট I2। ওপর দিয়ে যে কারেন্টটা নামছে সেটা হচ্ছে I1। যেহেতু এই রেজিস্ট্যান্সটা R2 মানে রেজিস্ট্যান্স আর দুইটা লুপের সাথেই কমন, সেই জন্য এর ভেতর দিয়ে দুইটা কারেন্ট ক্যালকুলেশন করতে হবে। তো একটা হচ্ছে এই লুপের জন্য, একটা হচ্ছে এই লুপের জন্য। এখন এই লুপের জন্য কারেন্ট যেটা সেটা উপর থেকে নিচ দিকে নামছিল, এই লুপের জন্য কারেন্ট যেটা সেটা নিচ থেকে উপর দিকে যাচ্ছিল। তো আমি আসলে যেহেতু রেজিস্ট্যান্সের ভেতরের কারেন্টের ডিরেকশন দুইটা দুই দিকে, I1 I2, তাইলে কি করতে হবে? আলটিমেট কারেন্ট কত হবে? এটার দুইটার পার্থক্য, তাই কি না? I2 মাইনাস I1। I2 কেন আগে? কারণ তুমি এবার এই লুপে আসো, সেই জন্য I2 কে বড় ধরতে হবে। তো আসো আমরা এই ডিরেকশন অনুযায়ী রেজিস্ট্যান্স গুলোর কারেন্টের ডিরেকশন দেই। এই ডিরেকশন অনুযায়ী কারেন্ট এই পাশে ঢোকে প্লাস, এই পাশে বের হয় প্লাস, এই পাশে ঢোকে প্লাস, এই পাশে বের হয় মাইনাস। এবার তুমি এই লুপে KVL ফেলো। লুপ 2, এই লুপে যদি KVL ফেলো কি পাচ্ছ তুমি? এটা হচ্ছে R2। তুমি চাইলে এখান থেকে আসতে পারো, এখান থেকে যেতে পারো, যে কোনো জায়গা থেকে ক্যালকুলেশন করতে পারো, কোনো সমস্যা নেই। আমি সোর্স থেকে ক্যালকুলেশন করতে চাই, আচ্ছা সোর্স থেকে না, আমি এই দিক থেকেই যাই, এখান থেকেই যাই। এই রেজিস্ট্যান্সের সেকেন্ড টার্মিনাল কি? মাইনাস, মাইনাস R2। কারেন্ট কি হবে? I2 মাইনাস I1। ঠিক আছে, এটার ক্ষেত্রে কি হবে? মাইনাস I2 R3, কেউ কথা বলে না, মাইনাস E2 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন জাস্ট এটাকে আমরা গুণ করতে পারবো না? গুণ গুণ করে যোগ বিয়োগ করতে পারবো? আচ্ছা, আমি জাস্ট খালি সমীকরণটা লিখে দেখালাম, এরপর আমরা একটা অঙ্কই করি, অঙ্ক করলে দেখবো পুরো বিষয়টা তুমি ক্লিয়ার হয়ে গেছে। জাস্ট এইভাবে দুইটা সমীকরণ লিখবা, লেখার পর তোমার ক্যালকুলেটর নামক যে যন্ত্রটা আছে ওইটাতে উঠায় দিবা দুইটা সমীকরণ, একদম দেখবা যে গ্যাচাং করে অ্যান্সার বের হয়ে যাবে। এখন তুমি যদি চাও যে সমাধান স্যার আমি হচ্ছে প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতিতে সমাধান করব, করতে পারো, সেক্ষেত্রে হয়তো পরীক্ষার হলেই 2-3 দিন কাটাতে হবে, তাছাড়া আর কোনো সমস্যা নাই। তোমাদের ওইদিকে কি আজকে গরম আছে? আজকে গাজীপুর কি হয়েছে দেখছো? তোমরা কেমনে দেখবা? গাজীপুর আজকে আমাদের এই এরিয়ায় সারা দিন কারেন্ট ছিল না, এবং রাত 3টা কি 4টা থেকে আমার চার্জার ফ্যানটা ব্যাকআপ দিয়েছে সারাদিন পর্যন্ত। তাছাড়া একদম খারাপ অবস্থা ছিল, তোমার পানি নাই, খাওয়া নাই, রান্না নাই। ছুটির দিন, একটা দিন ছুটি কাটাই আমি, শুক্রবারে তো সারাদিন ভার্সিটিতে যায়। মজার বিষয় হচ্ছে ঢেকি স্বর্গে গেলেও কি করে বলতো? ঢেকি স্বর্গে গেলে কি করে? ধান ভাঙেন। ওই আমারও তাই, ভার্সিটিতে গেলেও স্যার বলে দেয় আসেন শুরু করেন, এখন ওখানে গিয়ে আমারই ক্লাস নিতে হয়। হ্যাঁ ভাই, ক্লাস নিচ্ছি এই 8টা, যে গরম দেখি 8:20-25 পর্যন্ত হয়তো টানবো। দিলাম একটা কলই তো, কিডনি তো আর চান নেই, কিডনি তো আর চান নেই। আচ্ছা দেবনি। ওরা বলছে ফাইন্ড আউট I1 এবং I2। তোমরা কি একটা নিউজ দেখছো? নিউজটা হচ্ছে রেলওয়ের ওএমএন মানে পরিচ্ছন্নতা কর্মী পদে যতগুলো
কতজন যেন নিয়োগ দিছে, সবাই তোমার স্নাতকোত্তর, দেখছো স্নাতকোত্তর, সবাই অনার্স মাস্টার্স, সবাই অনার্স মাস্টার্স। দেখছো চাকরিটা কি কঠিন হয়ে গেছে, 20তম গ্রেডের চাকরি, রেল লাইন পরিষ্কার করবে। রেল লাইনে কি কি থাকে, যারা রেল জার্নি করছো তারা জানো। তো এই জিনিস, এই কাজগুলো করবে এই পোলারা সবাই অনার্স মাস্টার্স করা। তুমি চিন্তা করো একটা চাকরি কত কঠিন হয়ে গেছে। সেই তুলনায় আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরটা এখনো এত চাপ পড়েনি, এখনো এইরকম অবস্থা আসেনি। এখনো ডিপ্লোমা যারা করছে, ফ্রেশ ডিপ্লোমারা চাকরি পাচ্ছে, গ্রাজুয়েশন লাগছে না। এটা একটা খুব ভালো দিক, এবং আমাদের গ্রেড সম্মান সবকিছু তাদের থেকে কত উপরে। আচ্ছা বলো, আমি 1 নং সমীকরণটা বানায় দিব, 2 নাম্বারটা তোমরা করবা, ঠিক আছে? লিখলাম অ্যাপ্লাইং KVL at লুপ 1। এই 1 নম্বর লুপে আমি যদি KVL ফেলি তাহলে কি লিখবো? তাহলে লিখবো যে এই ভাই ক্যালকুলেটর লাগবে। এই সমীকরণটা কি বোঝো? এটা কিন্তু I1, হ্যাঁ I1। আচ্ছা 45 মাইনাস, এখানে 2টা I1 আছে, এখানে 12টা আছে মাইনাস, এখানে আছে 4টা, তাহলে কয়টা হয় বলো তো? 4 2 এ 6, 6 আর 12 কত হয়? 18 I1 প্লাস 12 I2 ইকুয়াল টু 0। এবার এই 45কে ওই পাশে পার করে দিব, হ্যাঁ, বা এটাকে ওই পাশে পার করবো, 45কে এই পাশে রাখবো, তাইলে কি হবে? তাহলে যেটা দাঁড়াবে 18 I1 মাইনাস 12 I2 ইকুয়াল টু 45। সমীকরণ নং 1। 1 নং সমীকরণটা আমরা বুঝছি কি, I1 কে প্রথমে রাখলাম, I2 কে পরে রাখলাম, তারপরে কনস্ট্যান্ট ভ্যালুটাকে ওই পাশে পার করলাম। আচ্ছা এইভাবে 2 নম্বর সমীকরণটা সবাই বানাও, 2 নং সমীকরণটা সবাই বানাও। চেষ্টা করতেছো তো সবাই? করো। অনলাইন ক্লাস, একটা তো লিমিটেড টাইম, এটা তো তোমার বুঝতে হবে। কি বলো? ওরা তো সবই শুনতেছে, সবই দেখতেছে। প্লিজ একটু বলবেন, কেউ কি বলবে? কি কি সমস্যা? হ্যাঁ আবার করো। যারা শুনতে পাচ্ছ না তারা আবার জয়েন করো। দেখো তো। হ্যাঁ, তারপর অনেকেই নাকি পারেনি, দেখি একটু। পারা উচিত ছিল, একটা করে দিলে আর একটা পারা উচিত ছিল। এই লুপে কেভিএল ফেলবা, এরা এই দিকের কারেন্ট গেছে কোন দিকে? এই দিকে, তাইলে এটা হবে প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস। আসো আমরা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি, আমরা এখান থেকে শুরু করলাম। -12 I2 মাইনাস I1 -9 I2 -30 ইকুয়াল টু 0। ঠিক আছে, ঠিক আছে। তাহলে -12 I2 মাইনাস মাইনাসে প্লাস, হ্যাঁ কই 3 সারা পড়ছে? ধ্যাৎ, কই সারা পড়ছে রে ভাই, চোখেও দেখো না তোমরা? 3 I2, এটা প্লাস মাইনাস 3 I2 -30, কই? এটাই তো কোনটা মাইনাস? এটাই ছিল না? তাহলে হুদাই বলো সারা পড়ছে, দেখতে হবে না? মাইনাস মাইনাস প্লাস, -9 টু -3 I2 ইকুয়াল টু 30। আচ্ছা এবার দেখো আয়ন গুলোকে প্রথমে রাখবো। আয়ন কয়টা আছে? সব, আমি আয়ন তো লিখিই নাই। এটা I2, এটা হবে আয়ন। তাইলে
প্রথমে লেখো 12i1, তারপর i2 কয়টা আছে দেখো তো, এখানে আছে 12টা, এখানে আছে 9টা, এখানে আছে 3টা, কয়টা? -24i2 = 30। দেখো তো মিলছে তোমাদের সাথে? তাহলে এটা সমীকরণ নাম্বার 2। আচ্ছা, এবার এই যে আমরা দুইটা সমীকরণ লিখলাম, এই দুইটা সমীকরণ যদি লিখতে পারি আমরা, তাহলে আমাদের ম্যাক্সওয়েল লুপ শেষ। তুমি রেজোন্যান্সে যে কয়টা ম্যাক্সওয়েল লুপ আছে এরপরে 3টা পর্যন্ত যেগুলো লুপ আছে, এই 3টা পর্যন্ত লুপগুলো বাসায় প্র্যাকটিস করবা। এখন আসো বাকি ক্যালকুলেশনটুকু তোমাকে দেখায় দেই, এটা হচ্ছে আসলে সমীকরণ সলভ করতে পারো ক্যালকুলেটরে? পারো না এমন কেউ আছো? আচ্ছা, 1 নম্বর সমীকরণ কি আসছিল? 18i1, তারপর কি ছিল বলো? -12i2 = কত ছিল? 45। এটা ছিল 1 নং সমীকরণ। 2 নং সমীকরণ কি আসলো? 2 নং আসলো হচ্ছে 12i1 -24i2 = 30। 2 নং সমীকরণ, এই দুইটা সমীকরণ আসছিল না? হ্যাঁ হ্যাঁ, এত কিছু এত কিছু কেন করতে যাবা? তোমার ক্যালকুলেটরে দিলেই তো বাকি মান চলে আসবে, যা আসছে এখান থেকে ক্যালকুলেটরে দিয়ে দিবা। কিভাবে দিবা? মোডে যাবা, 5 যাবা, 5-এ গিয়ে 1-এ যাবা, ক্যালকুলেটরের মুডে যাবা, তারপরে 5, তারপরে 1, 5-এ আছে ইকুয়েশন, যাওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে। দেখো এইরকম, হ্যাঁ এইরকম। আচ্ছা, আসলে এখানে দেখবা যে হচ্ছে এ এ দিয়ে আছে প্রথমে, এ, এই যে দেখো উপরে এ দিয়ে আছে ছোট করে, এই এর জায়গায় দিবা হচ্ছে এই যে এখানে যে মান আছে i1 এর মান, সেটা বির জায়গায় ধরবা হচ্ছে i2, আর সির জায়গায় ধরবা 45। তাহলে এর মান কত আছে? মানে i1 এর মান, এটা হবে i1, এটা হবে এ, এটা হবে বি, এটা হবে সি। এই তো এখানে এ বি সি দিয়ে আছে, আর তোমার তো এখানে i1 i2 দিয়ে আছে, বা এখানে কোনো সময় এক্স ওয়াই জেডও থাকতে পারে। এ বি আসবে না তো, ক্যালকুলেটরে তো আর এ বি দেওয়া থাকবে না। তোমার ওখানে অনেক কিছু আসতে পারে, এম থাকতে পারে, কে থাকতে পারে, ক্যালকুলেটরে তো আর ওইটা দেওয়া থাকবে না। ক্যালকুলেটরে একটাই দেওয়া আছে এ বি, সবগুলোকে তুমি এ বি সি কল্পনা করবা। তাহলে প্রথমে যেটা আছে, প্রথমের ইয়েটা নিবা, সহগটা নিবা, সহগ আছে 18, লিখবা 18, লিখে সমানে চাপ দিবা, দেখবা এরকম করে 18 চলে গেছে, দেখা যায়? দেখো তো, না হলে যারা দেখতে পারতেছ, আচ্ছা আমাদের তো ফোনেরও সমস্যা আছে, যারা দেখতে পারতেছো না তারা একটু ইউটিউব করে নিবা, দেখবা ইউটিউবে লিখবা আছে হচ্ছে তোমার হচ্ছে সমীকরণ সমাধান, ক্যালকুলেটরের সাথে সমীকরণ সমাধান, দেখলে এটা করতে পারবা। অথবা যদি কোনো ওয়ে থাকে অন্য কারো কাছ থেকে শিখে নিও, এখান থেকে তো এভাবে আর দেখানো পসিবল না। আর যদি তাও না পারো তাহলে আমাকে বলবো, আমি একটা ছোট ভিডিও করে দিব। তারপরে আছে -12, -1 2 12 লিখে দিবা, তারপরে আছে 45, 45 লিখে সমান দিবা। আবার আসো, এখানে আছে কত? 12, তারপর আছে -24, -24 দাও, তারপর ইকুয়াল টু আছে 30, 30 দাও। দেখো এক্স মানে হচ্ছে i1 এর মান, i1 আসছে 2.5 অ্যাম্পিয়ার, i2 আসছে 0 অ্যাম্পিয়ার, এটাই অ্যান্সার। আর কিচ্ছু করতে হবে না, আর কোনো কিছু করার দরকার নাই, ঠিক আছে? এই দুইটা সমীকরণ থেকে এটা লিখবা যে 1 ও 2 নং থেকে পাই i1 = এত, i2 = এত। এটা লিখতে পারলে আসলে আর কোনো কিছু তোমার লেখার দরকার নেই, বুঝছো? দুইটা সমীকরণ বের করবা, বের করে ক্যালকুলেটরে দিয়ে দিবে, অ্যান্সার চলে আসবে। 3টা সমীকরণ হইলে 3টারও অপশন আছে ক্যালকুলেটরে। মোট 5 দেওয়ার পর তারপরে চাপ দিবা, চাপ দেওয়ার পর দেখবা 2 নম্বরে দিলে মনে হয় 3টা সমীকরণ আসে। 3টা সমীকরণ সলভ করতে পারবা, 4টাও সমীকরণও সলভ করতে পারবা ক্যালকুলেটরের সাহায্যে। তো সেহেতু প্যারা নাই। তো এখন এখান থেকে যদি কেউ এটা প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে চাও, তাহলে আরো অনেক কিছু করতে হবে। দুইটাকে সমান বানাতে হবে, যোগ বিয়োগ করতে হবে, মান বের করে আবার নিয়ে গিয়ে বসাতে হবে, সেটা অনেক বড় ক্যালকুলেশন। এত কিছু করার সময় নাই, পরীক্ষায় শুধু এই দুইটা সমীকরণ লিখে এখান থেকে ক্যালকুলেশন করবা। পারবা? পারবা? কোনটা?
এটা তুমি করবা, তুমি তুমি করবা, আর এটা তো তুমিই পারবা। এটা এই সমীকরণ সলভ করা কি তেমন কঠিন কিছু? কত আছে, 18 আয়ন ছিল, তারপরে কত ছিল, 24 I2 = 45, এরকম ছিল না? এরকম ছিল তো। আচ্ছা, আরেকটা কি ছিল, আরেকটা কি ছিল, আরেকটা ছিল হচ্ছে, আচ্ছা 12, হ্যাঁ হ্যাঁ, 12, 12। আরেকটা কি ছিল, আরেকটা ছিল হচ্ছে 12 আয়ন, 12 আয়ন, তারপরে ছিল হচ্ছে 24I2 = 30, এরকম ছিল না? এখন তুমি তুমি এগুলো প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতিতে ক্লাসে 8-এ করো নাই? ক্লাসে 8-এর অঙ্ক এগুলা। তো এখান থেকে এগুলো জেনারেল ম্যাথ, জেনারেল ম্যাথ কে করায় তাকে ধরবা, সে করে দিবে সমীকরণ সমাধানের সময়। ঠিক আছে? আচ্ছা, আমি করাই না? আচ্ছা, তাহলে আমাকে ধরবা। তো এখন এ- এখন হচ্ছে যে এটার এটার উপায় কি, এটা চাইলে তুমি কোনো কিছুতে গুণ করার পর চিন্তা করো যে দুইটা সমীকরণ সমান করা যায় কিনা, যোগ বিয়োগ করা যায় কিনা, অথবা তুমি হচ্ছে 1 ও 2 নংকে যোগ করো অথবা বিয়োগ করো, বিয়োগ করার পরে একটা সমীকরণ হবে, এই দুইটা মিলে তখন একটা হবে। একটা হওয়ার পর তুমি হচ্ছে ওই যে উৎপাদকে বিশ্লেষণ করতে পারো, অনেক রকম ভাবে করতে পারো। তো আজকে সময় নাই, এটা আমি বিস্তারিত দেখাই দেবো নি, অথবা যখন আমি সমীকরণ সমাধান করবা প্রতিস্থাপন অপনয়ন, তখন দেখতে পারবা। এগুলো তো নর্মাল। বা এখান থেকে তুমি I1 এর মান বের করে নিয়ে এসে এখানে বসায় দিবা, দেওয়ার পর আবার আরেকটা সমীকরণ হবে, ওই সমীকরণ ক্যালকুলেশন করবা, করার পর তারপরে কমন নিবা, উৎপাদকে বিশ্লেষণ করবা, করার পর তারপরে করবা। সেটা বিশাল ব্যাপার। যদি পারলে পারো, না পারলে যদি বলো তাইলে একদিন ক্লাসে শুধু এটাই দেখাতে হবে। তার মানে তুমি এইটা নিশ্চয় ফাঁকি দিয়ে আসছো। ক্লাসে এইটা লাস্টের অধ্যায়, যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান ও অপনয়ন পদ্ধতিতে সমাধান, মনে আছে? মনে নাই? 8 পড়োই নাই, তাই হয়তো করছো। 8 না পড়ে হয়তো চলে আসছো। আচ্ছা শোনো, এখন দেখো